গা থেকে মাংস খসে খসে পড়ছে। মা লক্ষ্মী খেয়েছেন। তা দেখি এক সাধু এসে আমাকে একটা প্রদীপ দিয়ে বলে, এই নে প্রদীপ। নমস্কার, আমার পডকাস্ট শোতে আপনাদের সকলকে স্বাগত। আমি এই পডকাস্ট শোটা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে শুরু করেছি, সাধারণ মানুষের অসাধারণ গল্প। আর সেই সাধারণ মানুষগুলো আমাদের পরিবারের মধ্যেই রয়েছে। আজকে এই পডকাস্ট ইতিহাসে হয়তো প্রথমবার কোনো ঠাকুমা তার নাতির সাথে পডকাস্ট হতে এসছে। সামনে আপনি যেনাকে দেখতে পাচ্ছেন, উনি আমার ঠাকুমা মঞ্জুরানী বর্মন। তো আমার ঠাকুমা বাংলাদেশে জন্ম, তখন বাংলাদেশ তৈরি হয়নি, পূর্ব পাকিস্তান পার্টিশান হয়নি। পার্টিশানের অনেক আগে থেকেই ঠাকুমা রয়েছে ওখানে। তো ছোটোর থেকে উনি ঠাকুর নিয়ে খুব চর্চা করতেন, ঠাকুর পুজো ভক্তি এগুলো তো রয়েছেই। আর ওনার দেখতেই পাচ্ছেন, ওনাকে দেখেও একজন বৈষ্ণব মানুষই মনে হচ্ছেন। তো ঠাকুমা তার জীবনের কিছু আকস্মিক ঘটনা আমাদেরকে শোনাবে। তো ঠাকুমা, একদম প্রথম থেকে শুরু করো তোমার জীবনের কিছু কিছু অলৌকিক ঘটনাগুলো। দেখুন, মানুষের জীবনটা তো অনেক বড়, অনেক কিছুই ঘটনা আছে। তার মধ্যে ছোটোবেলার একটা ছোট্ট ঘটনা বলছি। যে আমার যখন 7 বছর বয়স, 1962 সালের কথা, 1962 সালের কথাই। তখন আমাদের বাড়িতে, বাংলাদেশে আমাদের বরিশাল জেলা, রামচন্দ্রপুর পোস্ট অফিস, আমাদের গ্রামটা হচ্ছে রামচন্দ্রপুরে। সেখানে আমাদের মোটামুটি জমিদার বাড়ি বলাই যেত। এখন আর সেগুলো তো আর বলার কথা নয়। আর আমার বাবা ছিলেন একজন পুরোহিত, মানে ঠাকুর দেবতার সাথে তার ভালোই একটা ছিল, লেনদেন ছিল। তা আমার বাবা পুজো করতে গেছেন সন্ধ্যাবেলা। আমাকে আমার মা বলল যে ভোগ সাজিয়ে দিয়ে আমাকে বলল, মা লাঠি নিয়ে এখানে বসো, আমি পুকুর ঘাটে হাত পা ধুইয়ে আসছি, তোমার বাবা এখনই আসবে, পুজোয় বসবে। এইরকম সময় আমাকে লাঠি দিয়ে গেছে বেড়াল তাড়াবার জন্য, বেড়ালে এসে যাতে ভোগে মুখ না দেয়। তখন আমি কি করলাম, লাঠি নিয়ে বসে আছি, বেড়াল আসে না। আমাদের কলা বউ, আপনারা জানেন কি না জানি না, আমাদের বাংলাদেশে বা এখানেও আছে হয়তো, যে দুর্গাপূজার সময় নবপত্রিকা যাকে বলা হয়, ওই রকমই আমাদের কলা বউ খুব সুন্দর করে সাজানো হতো। সেই কলা বউর ভেতর থেকে একখানা হাত বেরিয়ে এসে মা যে পায়েসটা রান্না করে রেখেছেন থালার মধ্যে, সেই থালার মধ্যে হাত বার করছে। হাতখানা মানে গয়নায় ভর্তি। তখন তো অত ছোট, কিছুই বুঝতাম না। কলা বইয়ের মাঝখান থেকে হাত বেরিয়েছে? হ্যাঁ, হাত বের হয়ে এসছে। আর সেটা কি ঠাকুর সিংহাসনে? না, এমনি সাজিয়েছে, যেমনি সরস্বতী পুজো টুজো হলে সাজানো হয়, তেমনি লক্ষ্মী পুজো হলেও তো সাজানো হয়। ওই রকম কলা বউ যেখানে বসিয়েছে এখানে মালা ঠালা দিয়ে সাজানো হয়েছে। মা সব জোগাড় ঠোগাড় করে যে পুরোহিত ঠাকুর আসলেই পূজায় বসবেন। মা আমাকে বলল, মা তুমি এই লাঠিটা নিয়ে এখানে বসো, আমি পুকুর ঘাটে হাত পা ধুয়ে আসি। তখন তো কল ঠল আমাদের বাংলাদেশে ছিল না, ওই পুকুর ঘাটেই সব কিছু। বাড়ির একটা পুকুর ঘাট, বাঁধানো ঘাট। তখন কি ইলেকট্রিসিটি ছিল বাংলাদেশে? না না, ইলেকট্রিসিটি কোথায় পাবে? মানে খুবই 62 সালের কথা বলছি। 62 সালের কথা, যখন চীন ভারতের যুদ্ধ হয়। আচ্ছা। তখনকার কথা। আচ্ছা। তখন আমার বয়স 7 বছর, ওই 1962 সালে। তা ওই আমি বসে আছি, দেখছি বেড়াল তো আসছে না, একখানা হাত বের হয়ে এসে ওই পায়েসের থেকে তুলে পায়েসটা নিয়ে হাতটা ভেতরে ঢুকিয়ে নিল। আর ওই হাতটা যখন বেরিয়েছে তখন আমি আমার মাকে বলছি, মা শিগগিরই আসো, খেলো খেয়ে নিল।
পায়েস খেয়ে নিল। মা বলছে তারাও, শিগগিরই তারাও, হ্যাঁ লাঠি দিয়ে তারাও। আমি এখন লাঠি দিয়ে আর ওনাকে মারার সাহস পাইনি, বা মাই হয়তো করেছে, বাধা দিয়েছে, যে না। মা আস্তে আস্তে হাতটা ঢুকিয়ে নিল, আর মা এসে দেখে যে হ্যাঁ সত্যি পায়েস তো ওইখানে খেয়ে নিয়েছে খানিকটা। মা তো হায় 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 করছে, বাংলাদেশের মানুষ তো, হ্যাঁ এখন ভয় পাচ্ছে যে আমার বাবা ভীষণ রাগীও ছিলেন, যে সে বলবে এইটা আর হবে না, আবার নতুন করে রান্না করতে হবে, এটা মুখ দিয়ে দিয়েছে, এটা আর হবে না। তা বাবা এসে দেখলো, দেখে বাবা ধ্যানে বসলেন। বসে যা দেখার কি দেখলেন উনি জানেন, সেটা তো আর আমি জানিও না, আর জানার মতো তখন অতটা বয়সও নয়, হ্যাঁ বুদ্ধিও অতটা নয়। দিয়ে বাবা কি করলেন, আমাকে জড়িয়ে ধরে বলছে, মা লক্ষ্মী, মা জয় দুর্গা আমার, হ্যাঁ তুমি দেখলা আমি দেখতে পেলাম না, তুমি দেখলা আমি দেখতে পেলাম না। আমি বলছি হ্যাঁ বাবা খাইলো, খেয়েছে, বাবা খেয়েছে। সমানে আমি বাবা ডাকতাম না অবশ্য, আমি বাবু বলেই ডাকতাম আমার বাবাকে, বাবু বলে। বাবু আমি খাইনি, ওই কলা বউ খেয়ে নিয়েছে। তারপরে বলছে হ্যাঁ সত্যি মা লক্ষ্মী খেয়েছেন। দিয়ে আমাকে খুব আদর ঠাদর করলেন। করার পরে মাকে বলল যে আজকে তোর ভোগ রান্না সার্থক হয়েছে, মা নিজে হাতে খেয়ে নিয়েছেন, আর আমি কি খাওয়াবো, আমার আর পুজো করার দরকার নাই। আজকে মা বসে মাকে খাইয়েছে, আমার কথা বলছে আর কি, আমাকে মা বলছে, মা বসে মাকে খাইয়েছে। যাই হোক, এই একটা অলৌকিক ঘটনা, একদম 7 বছর বয়সের। আচ্ছা, আমি এখানে যে কিছু জিনিস জানতে চাইছি, যে গণেশের তো বউ বলা হয় না কলা বউকে? না, গণেশের বউ না, ওটা দুর্গারই অংশ। আচ্ছা, কলা বউটা দুর্গারই অংশ? হ্যাঁ দুর্গারই অংশ। আচ্ছা নবপত্রিকা, আচ্ছা 9টা রূপের মধ্যে ওই একটা রূপ। আচ্ছা, গণেশের দিদি হচ্ছে। দিদি হয়, আচ্ছা। ও গণেশের পাশে বসিয়ে যে পুজো করায়, ওটা তার মানে গণেশ কলা বউ গণেশের বউ নয়, না, ওটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর দুর্গারই একটা রূপ। দুর্গারই একটা অংশ। আচ্ছা, তাহলে এইটা কিন্তু অনেকেই ভাবতো, হ্যাঁ, অনেকেই হয়তো জানে। যেমন রাধার সাথে কৃষ্ণকে দেখে ভাবে স্বামী স্ত্রী, কিন্তু আসলে তো রাধা আর কৃষ্ণ স্বামী স্ত্রী নয়, রাধা আধা। সম্পর্ক তো মামি না, মামি ভাগ্নি সেটা তো আছে, বা মানে ইয়েতে হয়েছে, ওটা আরও আবার বিশাল বড় কথা আছে। এগুলো তো সব ঠাকুর দেবতা পুরাণের কথা। আরও কথা আছে যে যখন নারায়ণ ইয়েতে গিয়েছিলেন, লক্ষ্মীকে বলে গেছিল যে আমি আসছি, এসে সেবা নেব, ঘুরতে, ওনাদেরও তো কাজকর্ম থাকে, ঠাকুর দেবতারও তো অনেক কাজকর্ম থাকে। যাই হোক, অত বৃত্তান্ত তো বলাটা সম্ভব নয়। তা বলছিল যে আমি আসছি, তুমি যা স্বামী স্ত্রী বলে যে তুমি সব রেডি করো, বা এই কাজ করো ওই কাজ করো, বলে দিয়ে গেছে। এদিকে দেবতারা আবার যেটা বলে, কথা দেয়, সে কথাটা রাখে। কোনো ভক্তকে যদি বলে যে তোমাকে এইটা দেব, তুমি কি চাও, যদি ভক্ত চায়, যেটাই চাইবে, তখন ভক্ত বলল তোমার লক্ষ্মীকে চাই। হ্যাঁ লক্ষ্মীকে চাই, বলছে এই যুগে তো হবে না, এটা তোমাকে অপেক্ষা করতে হবে, ওই দাপর যুগে যখন হবে, তখন তুমি হবা ঘোষ, কিন্তু তোমার হবে, ওইটাকে কি বলে, ওই পুরুষত্ব থাকবে না। আয়ন ঘোষের পুরুষত্ব নেই, তোমার পুরুষত্ব থাকবে না, তুমি লক্ষ্মীকে পাবে কিন্তু তোমার পুরুষত্ব থাকবে না। তখন ওই রাধা সাথে আয়ন ঘোষের বিয়ে হলো।
বাবা, এটা এটা আর ওই যে অসুর এই জিনিসটা করেছিল, সেই অসুরের কি হলো? ওই অসুর তো ঘোষ হয়ে গেল। ও তো ভালো একটা কালী সাধক। না, আমি শুনেছিলাম এরকম ভাবে, মানে ও একটা ঘটনা আমি শুনেছিলাম আমার মায়ের কাছ থেকে, যে ইন্দ্র একবার ছল নিয়ে একটা ওরা অনেক ছলনা। ঋষির একটা স্ত্রীর সাথে সহবাস করেছিল। হ্যাঁ। তার জন্য ওই ঋষির অভিশাপে তার সারা শরীরে জনি হয়ে গেছিল। হুম আর সেটা যার কি হচ্ছে, মানে মাসে নাকি ওটা থেকে মেনসুরেশনও হতো, হুম যেটা শুনেছিলাম নাকি এরকম একটা ইন্দ্র একটা সাপ রয়েছে। ও তো অনেক আছে, পুরাণের কথার শেষ নাই। অত এখন আর বলতেও পারি না, করতে পারি না। এই একটা আমার জীবনের ছোটবেলার কথা। হ্যাঁ, এটা আচ্ছা, সেই সময় একটুখানি তুমি বলো, দেখো অনেকেই ইন্টারেস্টেড হবে যারা আমার দর্শক রয়েছে, তারা সবাই না ওই, তুমি তো পার্টিশনের আগের মানুষ, পার্টিশন ভাগ হওয়ার, তখন পূর্ব পাকিস্তান, ভারতবর্ষ তখনও বা বাংলাদেশ তখনও হয়নি, তখনকার একটুখানি সমাজ ব্যবস্থা একটু তুমি কীরকম দেখেছিলে? অনেক ছোটো ছিলে, তবু তোমার স্মৃতি থেকে কিছু একটু বলো। সিলেটে তখনকার ওখানকার অতটা আমার মনে নেই। তাও সমাজ ব্যবস্থা বলতে সেরকম কিছু অতটা মনে নেই। এ, গ্রাম ছিল, গ্রামে খেলতাম, ফুল তুলতাম, ফল তুলতাম, খেতাম। আর আমরা তো একটু মোটামুটি বললাম না, বেশ ভালো পরিবারে ছিল। ভালো পরিবারের হুম। ব্রাহ্মণ পরিবার। বাবার একটা নাম ডাক ছিল। হ্যাঁ। ইন্ডিয়াতে এলে কবে? ইন্ডিয়াতে এলাম 62 সালেই এলাম। ওই বছরই? ওই বছরই। কার সাথে এলে? আমার দিদিমা দাদুর সাথে। আচ্ছা। দিদিমা দাদুর সাথে। আমার মামা তখন বুরুকবন্টে চাকরি করতেন। ওই মামা গিয়ে, মানে অশোক দাদু? না না, রতন, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই মানিক মানিক দাদুর বাবা। আচ্ছা হুম সে হলো আমার মামা। ওই মামাই আমাকে মানুষ করে তোমার দাদুর সাথে বিয়ে দিয়েছে। আচ্ছা। এই এইখান থেকে বলতে পারি, মানে আমার জীবন শুরু। কিছু কিছু ঘটনা বলতে পারি। বলো সে। সেরকম আর ঘটনা কি, জীবনের তো অনেক বড় জীবন হয়ে গেছে। এই জীবনটা তো অনেকটা বড়। তবে দেবদেবীর ঘটনা আমার জীবনে ছোট ছোট অনেক কটাই আছে। এই শোনাও একটা গেল। কয়েকটা। আর একটা, আমার ধরো বড় ছেলেটা খুব রুগ্ন ছিল। বড় ছেলেটা তোমার বাবা সেই আমার খুব রুগ্ন ছিল। ওর জন্য আমি তারকেশ্বরে মানসিক করেছিলাম। তখন আমার একটা মেজর অপারেশন হয়। মানে আমি 3 বছর বেড রেস্টে ছিলাম, 6 মাস হাসপাতালে ছিলাম, বাঁকুড়া মেডিকেলে। 6 মাস ভর্তি ছিলাম। থাকার পরে আমার একটা মেজর অপারেশন হলো। হওয়ার পরে আমি বাড়ি আসলাম। এসে 3 বছর বাড়িতে ওইভাবেই শোয়া। তখন তোমার কাকা পিসি খুবই ছোট, ধরতে গেলে জামা প্যান্ট পরে না। বাবা একটু বড়। ওই যাই হোক করে একটু সুস্থ হলাম, ওদেরকে একটু মানুষ করলাম। লেখাপড়া যেটুকু শেখাবার শেখালাম, সেটুকু তো জানোই যে বাবা কতটুকু, কাকা তোমার কতটুকু পড়াশোনা জানে, তোমার তো আর সেটা অজানা নেই। এই অবধি করলাম। আর তোমার দাদু তো একদম সাদাসিধা ছিল। উনি ওসবের ধার ধারত না। উনি গভর্নমেন্ট সার্ভিস করতেন, ডিউটি করতেন, ঘরে আসতেন, বাজার হাট করতেন, খাওয়া পেলেই তার সব কিছু। তখন কি তোমরা দুর্গাপুরে থাকছো? দুর্গাপুরে। আচ্ছা। দুর্গাপুরে। বিয়ের পর থেকে দুর্গাপুরে থাকো? হ্যাঁ, বিয়ের পর না, বিয়ের পরে 3-4 মাস আমি মামা বাড়িতে ছিলাম অশোকনগরে। আচ্ছা। হ্যাঁ, অশোকনগরে থেকে তোমার বাবার জন্ম হলো। জন্মটা ইয়েতেই হয়েছে, ওই দুর্গাপুরে নিয়ে গেল। তারপরেই অশোকনগরেই তোমার বাবার জন্ম হয়। আচ্ছা। হ্যাঁ, অশোকনগর হাবড়া হাসপাতালে তোমার বাবার জন্ম হলো। হওয়ার পরে ও খুব অসুস্থ হয়ে গেল। সেও মানে মা মনসা স্বপ্ন দিল, যে দেখালো সেই জায়গাটা। এখনও তুমি যাও, বড় হয়েছো, তুমি সেখানে যাও, দেখো সেই পরিস্থিতিটা। একদম একদম।
ওটা তো তোমার চোখে দেখা, ওই মা মনসা। আমার শাশুড়ির সঙ্গে যে পডকাস্টটা হয়েছিল সেখানে আমি এই ঘটনাটা তুলে ধরেছিলাম যে জন্মের পর সারা গায়ে পুরো একদম ফুটো ফুটো হয়ে ওরে গেছিল। বাবা! তারপরে সেই ওইটাও আমি স্বপ্ন পেলাম যে আমি একটা সরু লাল রাস্তা দিয়ে যাই। এখন অবশ্য সেই রাস্তা আলাদা হয়ে গেছে, কিন্তু সেই সরু লাল রাস্তাটা আছে আমি এখনো। প্রথমবার দেখেছিলাম তখন তো ওই রাস্তায় পেয়েছিলাম। ওই রাস্তাটা ফোরে আছে। পড়তে না 5 পড়তে গেছিলাম আর তোমার সাথে দুর্গাপুর গেলাম গাড়িতে করে। ওই রাস্তা দেখালো, দেখিয়ে ওই মায়ের মন্দির দেখালো, দিয়ে ডাক্তার জবাব দিয়ে দিল যে না, এ আর আশা নাই, নিয়ে যান বাড়ি। পচা গন্ধ ছেড়ে গেছে, কোলে নিতে পারি না, কলা পাতায় অলকলতের উপর শুইয়ে কোনো রকম যে বুকের বেস্ট মিল্কটা যে টেনে খাবে তাও খেতে পারছে না, ওই একটু গেলে গেলে চামচে করে দেই, মুখ বেয়ে পড়ে যায়, মাথার এদিকে টিপি পুষ পড়ে, ওদিকে টিপি পুষ পড়ে, হ্যাঁ, গার থেকে মাংস খসে খসে পড়ছে, এইরকম অবস্থা। শরীর খারাপটা কি ছিল, কিছু বলেছিল? ওই মা মনসার। তারপরে কি হলো, একদিন ওই রকম সকালবেলা ওই তোমার দাদুর কলিগ ডাকতে এসছে যে বর্মনদা এখনও আমার শিফটিং চেঞ্জ হবে ওনার সাথে আর কি, ওনাকে গিয়ে উনি ছাড়বে মর্নিং ডিউটি, আর ওনার নাইটে ডিউটি ছিল। তা 7টা 7:30 বেজে গেছে, তখন উনি চলে এসেছে, 6টায় শিফটিং চেঞ্জ হয়। তখন ডাকতে এসে দেখছে আমি কাঁদছি, ওকে কোলে নিয়ে বসে বসে কাঁদছি, আর দাদু যাই হোক কিছু একটা করছে, অত তো মনে নেই। হ্যাঁ, তখন বলছে ওনার নাম ছিল দরিয়াদা, যাবো কি, ছেলেটা বোধহয় আজকেরই শেষ হয়ে যাবে। বলছে কি বলো, আজকেরই শেষ হয়ে যাবে? কই দেখি তো। দিয়ে ও দরজাটা খুলে দিল, দরজা মানে বেশি খুলতাম না, গন্ধ তো, কে গন্ধ পেয়ে আবার কি করবে, কেউ ধরতো না, কেউ কিছু করতো না, আর যেই ধরতো তার হাতে ইয়েতে ঘা হয়ে যেত, এইরকম অবস্থা। এইবার বলছে, যখন জবাব দিয়েই দিয়েছে ডাক্তার, তাহলে একটা কাজ করেন, আমাদের ওখানে মনসা রোজা আছে, তার কাছে নিয়ে চলেন। সঙ্গে সঙ্গে ওইভাবেই কাপড় ঠাপড় আর চেঞ্জ ফেঞ্জের কোনো দরকার নেই, ওইভাবেই নিয়ে চলে গেলাম। এইবার গেছি বাস স্ট্যান্ডে যাওয়ার পরে বাসে তোলে না, মানে এত গন্ধ, বাসে তুললো না। ওই রাস্তা ধরে ওই ব্যারেজের থেকে হাঁটা ধরলাম, দিয়ে ওই মন্দিরে হেঁটে গেলাম। একবার আমি নেই, একবার দাদু নেয়, এইরকম করে করে ওইখানে নিয়ে যখন গেলাম, তখন বলে কি এইখানে শুইয়ে দাও। তখন এখন পাকা হয়েছে মন্দিরটা, দেখছো তুমি, তখন পাকা ছিল না, কাঁচা খড়ের চাল, নিচটা ইয়ে। আমি বরাবর পাকা মন্দির দেখছি না। পাকা মন্দিরই দেখছো, কাঁচা মন্দির দেখোনি। দিয়ে মানে সেই খোয়া বেরানো, তার মধ্যে শুয়ে দিতে, আমি যে বাচ্চাটাকে আমি অলকলাতে আনছি তাতেই পুঁজ রক্ত মাংস খসে খসে পড়ছে, আর ওর মধ্যে শুইয়ে দেবো? বললো হ্যাঁ শুইয়ে দাও। শুইয়ে দিলাম, মার চরণে ফেলে দাও, যদি মা দেয় ফিরিয়ে তাহলে পাবে, আর না হয় তো এইখানেই শেষ হয়ে যাবে। দিয়ে দিলাম, শুইয়ে দেওয়ার পরে একটু করে উঠলো। ততদিন কি কোনো কথাই বলতো না? না, কোনো শব্দ নেই, দুধ টেনেও খাচ্ছে না, খাওয়ার মতো ক্ষমতা নেই। করে উঠলো একটু, যেই শুইয়ে দিলাম, তখন আমি ভাবলাম ব্যথা লাগলো বলে করে উঠলো। তখন ওই রোজা বললো যে না, সারা দিল। বাস, রোজা যা করার কি করলো না করলো, ঘটের ওখান থেকে মা মনসার ঘটের চরণের ওখান থেকে কি একটু আনলো, এনে বলে এটা মায়ের হাতে দিতে পারবো না, মা ধরতে পারবে না, তুমি নাও। ওর বাবার হাতে দিল, আর এইটা তোমরা বাবা মা কেউ বেটে ওর গায়ে লাগাবা না, অন্য লোককে দিয়ে বেটে লাগাবা।
বেটে 7 দিন এইটা লাগাবার, 7 দিন লাগাবার পরে যদি ঘাটা দেখো যে ইয়ে হয়েছে, তাইলে ইয়ে নিয়ে আসবা 7 দিন পরে, আর নাইলে আর আনতে হবে না, হবে না, এই বলে দিল। আর ওই ওষুধটাকে বলেছিল হুকোর জল দিয়ে গুলতে, গুলে লাগাতে। এবার হুকোর জলটা কোথায় পাই, সেই কোন গ্রামে ঘুরে ঘুরে দাদু হুকোর জল জোগাড় করলো। আর একটা কাজের মেয়ে ছিল, পুনা বলে নাম, ওই মেয়েটাকে বললাম যে মা এটা একটু বেটে ইয়ে করে দে, আমি তো ধরতে পারবো না আর লাগাতেও পারবো না। দিয়ে ওই মেয়েটাই লাগিয়ে লাগিয়ে দিয়ে যেত। যাই হোক করে ওই 7 দিন কিছুই হয় না, 6 দিন কিছু হয় নাই, 7 দিন যখন দিন, তখনও কিছু না, ওই যেমনিকার তেমনি। রাত্রিবেলা উঠেছি যে একটু দুধ ঠুধ চামচে করে মুখে দেই, দেখি গলা ঠলা শুকিয়ে না আছে না গেছে এইরকম করে। তখন উঠলাম, উঠে দেখছি কি গাটা কালো কালো হয়ে গেছে, গাটা কালো কালো হয়ে গেছে। তখন দাদুকে ডাকছি, শুনছেন, আপনি শুনছেন, ওঠেন না, তাড়াতাড়ি ওঠেন, বাবু তখন ইয়ে হয়েছে, কালো কালো হয়ে গেছে, মানে পচা ঘাটা শুকালে যেরকম একটা ইয়ে পরে ওই রকম কালো কালো হয়ে গেছে। উঠেই তো সকালবেলা উঠে মুখের চোখে জল দেবো কি, জল টল দেওয়া নাই, ওই ছেলে কোনো রকম নিয়ে আবার হাঁটা, ওই হেঁটে আবার গেলাম। যাওয়ার পরে বলছে না, ফিরিয়ে দিয়েছে, তবে পাঁঠা লাগবে, 1 জোড়া পাঁঠা লাগবে আর ধুতি লাগবে। আমি বলছি যা লাগবে, আপনার যা লাগবে বলেন দেব। দিয়ে বললো 21 দিন একটা তেল করে দিল, 21 দিন এইটা মাখাবি, তুই না অন্য লোকে মাখাবে। কে মাখায় ওইতে, যে মাখায় তার হাতেই তো ঘা হয়ে যাচ্ছে। বলছে না আর হবে না ঘা, অন্য লোককে দিয়ে, ওই পাশের বাড়ির বউ একটা, ওই মেয়েটা ওই মাখিয়ে মাখিয়ে, পূর্ণা আর ওই রেবা, ওরা মাখিয়ে মাখিয়ে ওই ইয়েগুলো উঠছে, খোসগুলো উঠে উঠে সাদা হয়ে গেল, গর্ত গর্ত সাদা। এখনও বাবার পিঠে দেখবা সাদা সাদা ছোপ আছে। ওই যেটা করে সাদা সাদা ছোপ না, ওখানকার মাংস পড়ে গেছিলো, আর দেখা যাচ্ছিল গর্ত গর্ত হয়ে গেছিল। তারপরে ওইটা মাখাবার পরে নিয়ে গেলাম, বললো না ইয়ে ভালো হবে। এইবার এই রকম শুভ শক্তি কয়েকটা আছে আমার জীবনে। আমার বিয়ের পর কি এটাই প্রথম একটা আকস্মিক ঘটনা? হ্যাঁ, এইটা আকর্ষণীয় ঘটনা। মানে মা মনসা আমাকে স্বপ্ন দিয়েছিল, কিন্তু আমি বুঝিনি, বাচ্চা মানুষ ছিলাম তো, তখন 15-16 বছর বয়স, তা কি বুঝবো, অত বুঝিও নেই। তারপরে ওই আস্তে আস্তে ভালো হলো। মানে মা মনসা, আমি যা শুনলাম, মানে মা মনসা যার পুজো চায় তার কাছ থেকে চেয়ে নেয়। হ্যাঁ হ্যাঁ, ও একবার আদায় করে নিয়ে নেয়, স্থাপিত হয়ে গেল, কেমন মুখের কথায় স্থাপিত হয়ে গেল একদম বাড়িতে মা মনসা। এই রকম অলৌকিক ঘটনা, শুভ শক্তি। আর একটা বলি, তোমার আমি কামাখ্যায় গেছি, কামাখ্যা গেছি, তখন মা কামাখ্যাকে আমি নিজে দেখেছি। কত সালে ঘটনাটা? এটা সালটা বলতে পারবো না, মোটামুটি এই আজ থেকে ধরো 15-16 বছর আগের কথা। 15-16 বছর, মানে বেশি নয়। না বেশি না, মানে ভাই তখনও হয়ে গেছিল? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ভাই 8 ওই 9 বছর, 16 কি 20 এইরকম ঘটনা। আমি আর আমার মামা গেছি কামাখ্যায়, আমি 4বার গেছি। তো 4বার, আর একবার বাবা নিয়ে গিয়ে 5বার করে দিয়েছে। তা কামাখ্যায় গিয়ে
ব্রহ্মপুত্রে চান করতে যাব, সে রাস্তা যারা গেছে তারাই জানে যে কি রাস্তা দিয়ে যেতে হয়, বাঘ সিংহ সাপ সবই আছে। ওই গণেশ মন্দিরের নিচ দিয়ে ওই পিছন দিয়ে রাস্তা আছে, নেমে ওই ওই নদীটার নাম যেন কি, ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রে চান করতে, ব্রহ্মপুত্রে চান করলে নাকি সব কিছু পাপ তাপ রোগ শোক জ্বালা যন্ত্রণা সব শেষ হয় ব্রহ্মপুত্রে ডুব দিলে। তাই দেখলাম যে ওই ব্রহ্মপুত্রে ডুব দেওয়া চারটিখানি কথা না, ব্রহ্মপুত্রে ডুব দেওয়া বুকের সাহস লাগে। ব্রহ্মপুত্র তো কামাখ্যা খুবই ভালো স্রোত আছে, বিশাল স্রোত, বিশাল স্রোত। আমি যখন আসামে ছিলাম তখন আমি যে জায়গাগুলোকে পার করেছি নদীর নিচের দিকে রয়েছে, আর নিচে হ্যাঁ, অনেক উঁচু খাড়ায়। এইবার গিয়ে দাঁড়িয়ে আছি, কোনো জনপ্রাণী নেই। একটা বউ দেখছি লাল পাড়ার শাড়ি পরে চান করছে। তখন ডাকছি, ও মা ও মা, আমাকে এই বোতলটাই করে, আমি বোতল একটা নিয়ে গেছি যে এক বোতল দিয়ে চান করবো আর এক বোতল ব্রহ্মপুত্রের জল নিয়ে আসবো, বাড়িতে তোমাদেরকে ছিটা ছাটা দেবো। এই ওর জন্য নিয়ে গেছি। ব্রহ্মপুত্রকে কি গঙ্গার মতো পবিত্র নদী হিসেবে ধরা হয়? বিশাল পবিত্র। ওই কেন কেন সেটা অত বৃত্তান্ত জানি না, কিন্তু ওই ব্রহ্মপুত্রে এই যে কামাখ্যায় যত যাত্রী যায় ওই ব্রহ্মপুত্রে চান করে। হ্যাঁ, চান করে। এইবার দেখছি ওই বউটা চান করতে আছে আর নেই। আমি নিচের দিকে তাকিয়ে আমি বলছি, বাবা এইটা যদি আমি নামতে যাই, তাই নামতে গিয়েই তো সরাসরি আমি ব্রহ্মপুত্রে চলে যাব, আমি তো নামতে পারবো না। এইবার ওই বউ বলতে কি, তখন হয়তো ওর আমাদের চাইতে ছোট হবে, মাদের চাইতে বড় হবে, এই রকম বয়সে। হ্যাঁ, লাল পের শাড়ি পরা, দিয়ে শাড়ি ধুচ্ছে, কাপড় পরা আর শাড়ি ধুচ্ছে। আমি তখন বলছি কি যে ওমা, আমাকে এই বোতলটা এক বোতল জল দাও, আমি আর নামবো না, আমি ওই জল ছিটা দিয়েই যাব গিয়ে। তখন বলছে, কেন রে নামবি না কেন? নাম, ব্রহ্মপুত্রে নামতে হয়, চান করতে হয়, এত কষ্ট করে এসছিস আর করবি না, নামবি না? আমি বলছি, না মা, আমি নামতে পারবো না, আমাকে একটু জল দাও, আমার সামনে। বলছে, নামতে পারবি না কেন? আমার এই কাপড়টা ধরে নাম। আমি বলছি, তোমার কাপড়টা ধরলে তো তোমাকে নিয়ে আমি ব্রহ্মপুত্রে পড়ে যাব। আমি তখন আরও চেহারাটা ভালো ছিল। তখন কি তোমার দেখছে তো অশোক দাদু? বড় বাবা কোথায়? বড় বাবা তো এদিকে ফিট হয় অবস্থা। আমি গেছি, আসছি না বলে ও বাগে বুগে খেয়ে নিয়েছে, ও আর আসবে না। হ্যাঁ, খেয়ে নিয়েছে। ওই রাস্তায় যায় না তো কেউ, ওই রাস্তা দিয়ে স্নান করতে খুব কম লোক যায়। আমি ওই যে মা টানছে, আমি কি করব? মা টানছে, আমি একা একা ওই রাস্তায় যাব কেন? হ্যাঁ, গেলাম, গিয়ে তো ছেঁচড়ে মেজড়ে ছাল বাকলা উঠিয়ে তো ওইভাবে নামলাম। নামার পরে এখন ওই করলাম, তারপরে বলছে না এই কাপড়টা ধরে নেমে আয়। কাপড়টা দিল, কাপড়টা ধরে দিব্যি আমি নেমে গেলাম, মনে হয় যেন অত উঁচুও না কিছুই না। নেমে গিয়ে চান করলাম, জল নিলাম, বললো এবার ওঠ। আবার উনি কী করলো, বললো কর, কাপড়টা ধর। ওর কাপড়টা ধরলেই রাস্তা সোজা হয়ে যাচ্ছে, বুঝেছ? রাস্তাটা মানে অত উঁচুও না কিছুই না, গড়গড়িয়ে উঠে গেল। উনি ছিল, আর একটা দ্বিতীয় ব্যক্তি না, দ্বিতীয় কোনো ব্যক্তি বা কোনো প্রাণী না, পাখি পক্ষী, কোনো বাঘ সিংহ, কিচ্ছু না। এমন দেখতে ছিল মনে আছে? হ্যাঁ, দেখতে ছিল বেশ মুখখানা লম্বাটে, হ্যাঁ, চুলগুলো কোচকা কোচকা, এত বড় একটা সিঁদুরের টিপ, একবারে সীতাভর্তি সিঁদুর। হ্যাঁ, আর ফর্সাটা আমাদের মতো অতটা না হলেও ফর্সা, হ্যাঁ, ফর্সা সিমঠাম চেহারা।
দেখতে আমার এখনও ওনার মুখ মনে আছে। দিয়ে বলছে চল এবার চল। আমি বলছি মা এসছি তো অত কষ্ট করে, তুমি কোথায় যাবো? বলে আমি ওই মন্দিরেই যাব, আর কোথায় যাব, ওই মন্দিরেই যাব, এই কথা বললো। তাই বলছি তাও যাই হোক, একটা যাওয়ার সময় তো কাউকে পাইনি, আসার সময় তো ওনাকে পেলাম, তাইলে ভালোই যেতে পারবো। যেই কথা সেই কাজ, দিব্যি ওনার সঙ্গে সঙ্গে এলাম। যেই গণেশ মন্দিরে এসছি, অর্ধেকটা রাস্তা যখন এসছি তখন দেখি ও মা, এ তো চলেই এলাম, ওই তো মন্দির দেখা যাচ্ছে। দিয়ে পিছন দিক দিয়ে ঘুরে দেখি নাই, উনি নেই। আমি মন্দিরে পৌঁছে গেলাম। তো কামাখ্যা মায়ের এই ঘটনাটার পর, এটা হলো আজ থেকে প্রায় বেশি না 20 বছর আগেকার ঘটনা, তাই তো? তার মাঝখানে আর কি ঘটেছে? বাবার জন্মের পর একটা ঘটনা চলে, আর এই 20 বছর আগে, আর তার মাঝখানে এতগুলো বছরে, 40 বছরে। তারপরে ঘটনা ঘটেছে, হরিদ্বারে গেছি। এবার পালস যে পয়সার ব্যাগটা, ওটা নিয়ে যাইনি, ওইটা না নিয়েই চলে গেছি। গিয়ে দেখি হরিদ্বারে সবাই প্রদীপ ভাসাচ্ছে। এবার নামলাম, জল ঠল দিয়ে হাত মুখ ধুয়ে, হ্যাঁ ওই ইয়ে ওই ঘাটে গিয়ে দেখি সবাই করছে, প্রদীপ ভাসাচ্ছে। আমি যে মা পয়সাও আনি নেই, প্রদীপ এখন কোথায় পাবো? তা দেখি এক সাধু এসে আমাকে একটা প্রদীপ দিয়ে বলে এই নে প্রদীপ। হ্যাঁ, আমি বলছি পয়সা তো আনি নেই। হ্যাঁ, আমি ভাবছি কারো কাছে নিয়ে দেব। ওই আমার সঙ্গে যে গেছে, জয়ন্তী ওর নাম ছিল, ওর ওর কাছে পয়সা নিয়ে দেব। ও মা প্রদীপটা দিয়েছে, আমি প্রদীপটা জ্বালিয়ে এসে ওর কাছে পয়সা নিয়ে বলছি আমাকে 2 টাকা দাম প্রদীপটা। হ্যাঁ, প্রদীপের 2 টাকা দাও, ঘরে রুমে ইয়েতে গিয়ে, হোটেলে গিয়ে দিয়ে দেবো। ও ঘুরে দেখি আর নাই, প্রদীপ দিয়ে সে যে গেল, ওই আমাকে প্রদীপ দিয়ে চলে গেল, আর নেই। এইরকম ছোটোখাটো ঠাকুরের অনেক কিছুই আছে। তারকেশ্বরে ওই রকম রাস্তা শেষ হচ্ছে না, এক বৈষ্ণব এসে বলছে আমার সঙ্গে চলো। সঙ্গে গেলাম, দিব্যি পৌঁছে গেলাম ওনার সঙ্গে তারকেশ্বর কি হেঁটে যাচ্ছিলে? হেঁটে। আচ্ছা। ওই এইরকম ছোটোখাটো আছে। আর একটা ঘটনা আছে, এগুলো তো শুভ শক্তি, অশুভ শক্তিও তো আছে। অশুভ শক্তি তখন তোমার কাকা আমার পেটে ছিল, আর বাবা তখন ওই 2-2.5 বছরের, 2-2.5 বছর না, ওই 2 বছরই, 1.5 না 2 বছর। তা ওই ওকে কোলে নিয়ে, আমার গরু ছিল, বাছুর, মানে গরুটা বাড়িতে আনা হয়ে গেছে, আর বাছুরটা বাঁধা ছিল শ্মশানের ওখানে। ওখানে গিয়ে দেখি অনেকগুলো বাঁশ পড়ে আছে। হ্যাঁ, ওই পুড়িয়েছে যে না, বাঁশগুলো পড়ে নেই, ভালো ভালো বাঁশগুলো ফেলে রেখে গেছে। আমি কী করলাম, গরুটাকে ছেড়ে দিয়েছি, ছেলেকে কোলে নিয়েছি, আর ঘাড়ে 3-4টে বাঁশ নিয়ে এসছি। ওই বাঁশের মধ্যে যে ভূত কে জানে, মানে মরা পোড়া বাঁশ, তো ওর মধ্যে থাকবে না অশুভ শক্তি? মরার দিয়ে নিয়ে এসছি, নিয়ে এসে গরুর ঘর বানিয়েছি। এবার যেদিকে গরুর ঘর, সেই দিকেই বাথরুম। ছেলে এখন রাত্রিবেলা 2টোর সময় তোমার দাদু নাইট ডিউটি গেছে, ছেলে দেখি মাথার চুল টানছে, হ্যাঁ, চোখগুলো এই লাল জবা ফুলের মতো হয়ে গেছে, আমাকে কামড়াচ্ছে, আমাকে খামচাচ্ছে, হ্যাঁ, কী অবস্থা করছে, সমানে আমাকে করে লড়াই, মানে রীতিমতো ভূতের সাথে লড়াই করছে। কিছুতে এবার ওকে রেখে তো আমি বাথরুমে যেতে পারি না, কোলে করে নিয়ে আমি যাব বাথরুমে, ওইদিকে যেতেই চায় না। হ্যাঁ, ওইদিকে যেতেই চায় না, মানে ওর যা শক্তি, ওর শক্তির সাথে পারছি না আমি। ওই 2 বছরের ছেলের শক্তির সাথে আমি পারছি না, এটা একদম ঘটনা।
পারছি না। এইবার কি করি, এই দিকের দরজায় যখন আসছি তখন ও কিছু করছে না, শান্ত। দিয়ে তখন বেরিয়ে ঘুরে ধরো, তা অনেকটা রাস্তা, কতটা এখান থেকে বলবো, এইখান থেকে ধরো ঘুরে ওই প্রায় পিসির বাড়ির ওই যে মুসলমান বাড়িটা, পাকা বাড়িটা পরে না, ওই অতটা যেতে হবে, অতটা গেলে রোজার বাড়ি। ওই অতটা ঘুরে আমি গেলাম, মানে কোয়ার্টারের মধ্যে দিয়ে দিয়ে ঘুরে 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 গেলাম অতটা গিয়ে আমি ডাকছি, চক্রবর্তীদা, লক করছি। উনি তো ধীর করে বেরিয়েছে। কী হলো ন্যাড়ার, কী হলো? ন্যাড়া বলে রাখতো। ন্যাড়ার কী হলো? সে ন্যাড়ার কী হলো জানি না, এই করতে আছে। ও তো বেরিয়েই বসে, আরে বাপরে কি! দিয়ে উনি ঝাড়ফুঁক করলো, জল পড়া দিল, এইসব করে তারপরে এনে ঘরে দিয়ে গেল, শান্ত। আর একটা মা কালীর ফটো ছিল, ওইটাকে বলছে ফেল। মা কালীর ফটোটা, তা কালীঘাটের কালী, দাদু বরাবরই কালীঘাটের কালীটাকে করতো। হ্যাঁ, ওইটাকে বলছে ফেল। বলে ওইটা ফেলো নাই যে তুমি, ওর কথা মতো রক্ষা। ওইটা যদি ফেলতা তাইলে সর্বনাশ হয়ে যেত। মানে তো একটু বড় হাইট ফাইট হলে নিজেই হয়তো ছিঁড়ে ফেলে দিত, নাকি সেটা সাহস হতো না? না, সেটা পারছে না, কিন্তু আমাকে একদম শেষ করছে, আমাকে একবারে রক্তারক্তি করে দিয়েছে। এমন শক্তি ওর, 2 বছরের ছেলের যে অত শক্তি। আর চুল নিজের চুল ছিঁড়ছে, আমার চুল ধরে ছিঁড়ছে, আর কামড়াচ্ছে, খেপঝাচ্ছে, রক্তারক্তি করে দিচ্ছে একদম। সে কামড় মানে কি, একদম রক্ত বের করে দিচ্ছে। এই রকম অবস্থা করলো। তারপরে ওই রোজা ঝাড়ফুঁক করে ঠিক করলো। আচ্ছা, ওইটা যে ওই কাঠ থেকে এসেছিল, কি করে জানলে ওটা পরে? ও বলল, উনি সঙ্গে সঙ্গে ওই রাত্রিবেলায় ওইগুলোকে নিয়ে তামলার তো ওটা নদী, ওদিকে ফেলে দিয়ে এলো, ভেঙে চুরে সব ফেলে দিয়ে এলো। আচ্ছা, ঠাকুমা, তুমি আমাকে বললে যে দাদু এই কালী ঠাকুর আনতো, কালীঘাটের কালী। এটা থেকে আমার মনে পড়লো, অনেক ছোটোবেলায় দাদু মনে হয় একবার বলেছিল দাদুকে নাকি কালী ঠাকুর দেখতে পেয়েছে, যখন গেটের সামনে কালী ঠাকুর পুরো দাঁড়িয়ে ছিল, বিশাল বড়। ঘটনাটা তুমি জানো? এই যে ফুলচেলি পাহাড় আছে না এইখানে, এই যে কুচবিহারে, হ্যাঁ 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 হ্যাঁ, ওইখানেও বর্ডারে ওই তোমার দাদুর জামাইবাবু থাকতো, বিশাল বড় রোজা। হ্যাঁ, রোজা মানে কি? রোজা মানে যারা আর কি এইসব ঝাড়ফুঁক করে, ওষুধ দেয়, ওঝা। হ্যাঁ, ওঝা, বিশাল। এখানে বলে ভঙ্গর, এই কুচবিহারে বলে কি ভঙ্গর নাকি ভঙ্গুরিয়া, ভঙ্গরিয়া। যাই হোক, ওই আমরা যাকে রোজা বলি বা ওঝা বলি, রোজাও বলে ওঝাও বলে, ওঝা, ওই ওনাকে আনতে গেছে। তা তখন তো হাঁটা পথ ছিল, হেঁটে হেঁটে পাহাড়ের ওই গা দিয়ে যাচ্ছে, তবে নাকি একটা বড় গাছটা কি হলো, দাদু যাচ্ছে, গাছটা সোজা দাঁড়িয়ে আছে, দাদু যেতে যেতে গাছটা নাকি এরকম করে হেলে পড়ে। এটা দাদুর কাছে গল্প শোনা। গাছটা হেলে পড়ে রাস্তাটাকে গার্ড দিল। এইবার রাস্তাটাকে যে গার্ড দিল, গাছটা যেই দাদু দাঁড়িয়ে গেল, গাছটা আবার সোজা হলো। এবার দেখে মা কালী নাকি ওই 2 দিকে 2টা পা দিয়ে রাস্তা আটকে রেখেছে। পুরো মা কালী দেখতে? হ্যাঁ, পুরো মা কালী নাকি। দাদু খুব মা কালীর ভক্ত ছিল। উনি ওই সারা বছরে ওই মা কালীর পুজোটা খুব মন দিয়ে করতো, আর উপোস করে উনি ওই পুজোটা করতো। আচ্ছা, এই ঠাকুর দেখতে পাওয়া, এবার তোমার একটা জিনিস, এই ঠাকুর দেখতে পাওয়া বা ভূত দেখতে পাওয়া, এগুলো যেটা বলে, এগুলো কি যে কেউ দেখতে পারে না? এটার জন্য কোনো রাশি বা কোনো এগুলোর জন্য রাশি বা ভাগ্যের লিখন। বলছি যে এই যে তোমরা যে ঠাকুর তুমি দেখেছিলে, দাদু যে দেখতে পেয়েছিল, এগুলো এতে তো তোমরা সবাই সুস্থ সবল রয়েছে, কখনো কোনো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ঘটেনি। কিন্তু একবার
শুনেছিলাম যে আমার মায়ের নাকি কি একটা হয়েছিল, ঠাকুরের দেখা না কিছু, তার জন্য পুরো পরিবার। ডিটেলস তো মনে নেই, যেটুকু আছে মনে সেইটুকু বলছি। মা বিয়ে হয়ে গেছে, তুমি তো মামা বাড়িতে হয়েছো, তোমাকে বেশ বড় করেই নিয়ে এসছে মামা বাড়ি থেকে, 1.5 বছর বয়স করে নিয়ে এসছে। নিয়ে আসার পরে ওই আমাদের কলতলা ছিল, বাউন্ডারি দেওয়া, সেখানে কাজকর্ম করতো। আর আমাদের একটা ওইখানটারই একটা বাড়ির পরেই একটা পুকুর ছিল, পুকুরের ওপারেই একটা বেল গাছ ছিল। ওই বেলতলা দিয়ে ওরা কোথায় যেন গেছিল, ননদ ভাইয়ের বউ কাপড় দেখতে না কি করতে, যাই হোক গেছিল। ওই তখনই ওই মা, যে ভারতী দি নাকি হ্যাঁ থাকতো, ভারতীদির হ্যাঁ হ্যাঁ বাড়ি, হ্যাঁ, বুঝতে হ্যাঁ পেরেছি। ও, লালটু কাকাদের বাড়ির পাশ থেকে হ্যাঁ সেটা হ্যাঁ আসছে। হ্যাঁ, হুম। ওইটা দিয়ে ভারতীর বাড়ি গেছে, ওখানেই ওকে ধরেছে। ধরার পরে এবার ব্রাহ্মণকে দেখতে পারছে না, বাবাকে সহ্য করতে পারছে না, কোনো ব্রাহ্মণ ইয়ে করতে পারছে না, মানে পৈতালা লোক দেখলেই ওর মাথা গরম হয়ে যাচ্ছে। এ, মানে কি অত্যাচার, খায় না, ইয়ে করে না, আর ওই কোণাটায় গিয়ে বসে থাকে, যেখানটায় পুরান বাড়ির ওই সিঁড়ির ঘর ঠাকুর ঘর, ওইখানটা তো ফাঁকা ছিল, হুম। ওখানটায় কোনো ঘর ঠর ছিল না, ওই জায়গাটায় মানে ওইটা দিয়েই ওই ঠাকুরটা আসা যাওয়া করে, ওই দুর্গাটা। ওই আমাদের ওই বাড়ির উপর দিয়ে, আমাদের বাড়িটা না থাকার অনেক কারণও আছে। ওই সোদপুরের ওই বাড়িটাকে নষ্ট করে দিয়েছে, ওর জন্যই থাকলো না, আর নাহলে ওই বাড়ি বিক্রি করার কী কথা, যে টাকা খরচা করে ওখানে ঘর করেছিল, ওই টাকা খরচা করলেই তো উপরে ঘর হয়ে যেত, ওপরে ঘর হয়ে যেত। ওটা অনেক কারণ আছে। অনেকবারই উপরে ঘর করার কথা হয়েছিল, অনেক বাধা এসেছিল, অনেক অনেক কিছুতে। হ্যাঁ। অনেক ইয়ে হয়েছে বাধা। চলো, আমরা আমাদের এই পডকাস্টটা একদম পুরো শেষে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আমি লাস্ট একটা জিনিস তোমার থেকে জানবো, যেটা তুমি গত প্রায় কত বলতে গেলে আজকে 2023, 23 মানে গত প্রায় 19 কি 18 বছর ধরে তুমি এখানে কোচবিহারে রয়েছো। না 14, 15, 16 বছর। 16 বছর মানে জেঠুর বাড়িতে তো কিছু বছর ছিলে। ওই তো ওই সব নিয়ে দিয়ে সব এই আমার এই গোপাল ধামে আমি আছি 14 বছর। 14 বছর। তো 14 বছর, এই 14 বছরে গোপাল ধামে তুমি গোপালদের সঙ্গেই ম্যাক্সিমাম টাইম থেকেছো। হ্যাঁ আমরা এসে মাঝে মাঝে থেকেছি। হ্যাঁ। এইখানে কিছু গোপালের যদি আকস্মিক কোনো ঘটনা হয়ে থাকে, সেটা তুমি আমাকে যদি একটু বলো, আমাদের সেইটা সবাইকে আমি বলো। বলবো না, বলা নিষেধ আছে। হয়েছে এরকম ঘটনা? হুম 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 না দেখো, আমি মনে করি আমাদের এই গোপাল ধামটা একটা, মানে আমরা এখানে সবাই নিরামিষ খাই। হুম তো এখানে এলো, আমি এত আমিষ ভালোবাসি, কিন্তু হুম, এখানে এলেও কিন্তু আমি নিষ্ঠাভাবে নিরামিষ খাই। হুম, যেটা খেয়ে, যেখানকার নিয়ম, এখানে নিয়ম যেটা, সেটা আমি মানি। আর এটা একটা ভক্তির জায়গা তুমি করেছো, হুম। সেটা তুমি নিজে হাতে করেছো। তুমি তৈরি আমি করে করিনি, গোপাল ধামটা, গোপাল করেছে। গোপাল করিয়েছে তোমাকে গোপাল, দিয়ে, গোপাল করিয়েছে। তো আমি মনে করি এই জায়গাটাও যদি কোনো মানুষ যদি চায় যে কোচবিহারে এসে, যারা মদন মোহন বাড়িও দেখে, যারা কোচবিহারের রাজবাড়িও দেখে, গোপাল ধামেও কিন্তু একবার কিন্তু ঘুরতে আসতে পারে। যে এটাও কিন্তু একটা ভক্তিমূলক জায়গা এই বালাঘাট গ্রামের। বালাঘাট গ্রামে সেইটা এখনো হতে আর একটু দেরি আছে, মন্দিরটা না হওয়া পর্যন্ত সেটা খুলবে না। সেটা হয়তো হতেই পারে, মন্দিরের হ্যাঁ জন্য মানুষ মন্দির, আমাদেরকে হুম অনুদানও দিতে পারে, অনেক কিছুই হুম, করতে পারে। হ্যাঁ তো গোপালের যদি কোনো, আমাদের যে গোপাল যে কতটা জাগ্রত, সেটা যদি তুমি আমার দর্শকদের বলো, তাদের মধ্যে অনেকেই হয়তো চাইতে পারে এখানে তারা মন্দির করে দিতে পারে। আমার গোপাল জাগ্রত গোপাল। আমি একদিন কান্না করছি যখন ছেড়ে এসছি, প্রথম প্রথম কান্না তো পেত, সব ছেড়ে আসা একটা, দুদিন কেউ থাকতে পারে না, সংসার ছেড়ে, ছেলেপেলে ছেড়ে, নাতিপুতি ছেড়ে, তা আমি তো সব ছেড়ে ওইভাবে চলে এলাম। হুম। কেউ মানে সহানুভূতি তখন তো দেখায়নি। সবাই ভেবেছিল, বাবা কাকারা ভেবেছিল ও যাচ্ছে, ও ঠিক ফিরে আসবে, এইটাই ভেবেছিল। আমি গোপাল নিয়ে তো চলে এলাম, আসার পরে আমি কান্না করছি। এবার তখন আমি ওই বাড়িতে ছিলাম, ওই যে জেঠুর পুরান বাড়িতে, তুমি তো হুম গেছো, হুম হুম। ওই বাড়িতে ছিলাম। তা সবাই যাত্রা শুনতে এসছে এই হরিবাড়িতে, আমি একা, না বসে বসে, ভয় যে একটু লাগছে না এমন না, একটু ভয় ভয় লাগছে, বেড়ার ঘর,
হ্যাঁ, বেড়ার কাছেই শুয়ে আছি, যদি কেউ ইয়ে করে, তখন আমি কান্না করছি। তখন ওই তোমার গোপাল বলছে, তুই কাঁদছিস কেন? এখানে তো সেবা পূজাটা ভালোই হচ্ছে। গোপাল বলছে, হ্যাঁ, মানে তোমার মন বললো না গোপাল বললো তুমি গোপাল শুনলে? বলছে, গোপাল বলছে। গোপাল আমার বুকের উপরে এরকম করে, আর ওই ছোট ছোট বলি তো, বিশাল বড় বড় হয়ে চেপে বলছে যে, কান্না করছিস কেন? সেবা পূজা তো ভালোই হচ্ছে, আমি তো ভালো আছি এখানে। ওর জন্য যখন ও কলকাতায় কিছুদিন হয়ে গেলেই আর থাকতে পারি না, আমাকে দিয়ে আয়, আমাকে দিয়ে আয়, থাকতে চায় না। কলকাতায় গোপাল থাকতে চায় না? না, ও বেশি যেতে চায়, যায়, ভুট করে চলে গেল, দেখো কোনো ইয়ে হয় না, ও চলে গেল, গেল থাকলো 1-2 মাস থাকলো, থাকার পরেই আর মন টেকে না, আমাকে উতলা করে দেয়, আমাকে উতলা করে দেয়। এরকম গোপালের একটা ঘটনা আমি বাবার কাছ থেকে শুনেছি। তো আমার বাবা যদি কখনো আমার পডকাস্টে বসে, তাহলে সেদিন সেই ঘটনাটা আমি শোনাবো আপনাদেরকে, বাবার মুখ থেকে শোনাবো, আমি বলবো না। আশা করি এই পডকাস্টটা আপনাদের খুব ভালো লেগেছে। আমাকে যদি সাপোর্ট করার ইচ্ছা হয়, এরকম কন্টেন্ট আরও দেখার ইচ্ছা হয়, আমাকে ফেসবুকে লাইক করে দিও, ফলো করে দিও আমার ফেসবুক পেজকে, আর ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করে দাও। আর একটু চেষ্টা করো আমাকে কিছুভাবে, যদি তোমরা কেউ এন্ডোর্সমেন্ট করতে চাও, তাহলে স্টার শেয়ার করে আমাকে সাপোর্ট করতে পারো, তাহলে আমি খুব খুশি হব। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ সাপোর্টিং দ্য শুভজিৎ বর্মন। আর আমার স্টার ক্লাস পডকাস্ট শো দেখার জন্য গ্লিটার স্টে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার।